ওয়েলকাম ইউ অল। দেখো, এটা আমাদের লেকচার নাম্বার 6 টেকনিক্যাল পার্টের। দেখো, আজকে হচ্ছে ইরিগেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে কয়েকটা বিশাল ইম্পর্টেন্ট কিছু জিনিস আমরা আলোচনা করব। দেখবো ম্যাক্সিমাম কতটা কভার করা যায় সাবজেক্টটা, না হয়তো দুটো পার্টে করে দিতে পারি। সবাই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পরপর প্রতিটা সাবজেক্টেরই পার্ট আসবে। দেখো, যদি প্রথম কোশ্চেন আমরা বলি, দেখো, হোয়াট ইজ ইরিগেশন অ্যান্ড হোয়াই ইট ইজ নেসেসারি। তো বলছে কি ইরিগেশনটা কি, আর ইরিগেশনের দরকারটাই বা কি আমাদের ইন্ডিয়াতে যদি বলে, তাহলে এখানে কি বলতে হবে। এখানে দেখো, ইরিগেশনের মেথড আমরা জানি, মেথডের আমি সমস্ত পিকচার গুলো দিয়ে দিয়েছি। দেখো, এটা বেসিন ইরিগেশন, এটা দেখো স্প্রিংলার ইরিগেশন, ড্রিপ ইরিগেশন, ফারো ইরিগেশন, তারপরে দেখো ওপেন, যেটা হচ্ছে ফ্রি ফ্লো, যেটা আমাদের ইরিগেশন আছে। দেখো, তারপরে তোমাদের দেখো, এইটা ইরিগেশনের মেথডের পিকচার গুলো আমি এই কারণেই দিয়েছি, কারণ তোমরা যাতে রিকল করতে পারো। ফ্রি ফ্লাডিং, ঠিক আছে, তারপর আছে বর্ডার ফ্লাডিং, চেক ফ্লাডিং। তাহলে সমস্ত ইরিগেশনের মেথড গুলো আমি দিয়েছি। তাহলে ইরিগেশনটা আমাদের কি, এই যে ইরিগেশনের মেথড গুলো দেখতে পাচ্ছ, ইরিগেশনটা কি? ইরিগেশন হচ্ছে একজনের আর্টিফিশিয়ালি যখন আমরা ওয়াটার সাপ্লাই করি ল্যান্ডে ক্রপ উৎপাদনের জন্য, সেটাকে বলছি আমরা ইরিগেশন। দেখো, আর্টিফিশিয়াল সাপ্লাই অফ ওয়াটার টু সয়েল অথবা ল্যান্ড ফর রেজিং ক্রপ উৎপাদনের জন্য যখন আর্টিফিশিয়ালি কোনো ল্যান্ডে আমরা ওয়াটার সাপ্লাই করি, তখন সেটাকে বলে ইরিগেশন। ইরিগেশনটা কোন কোন রিজিয়নে দরকার হয়? হিউমিড রিজিয়ন হলে দরকার হবে, অ্যারিড রিজিয়ন হলে, মেনলি এই দুটো রিজিয়ন, সেমি অ্যারিড হলেও দরকার হয়। এবারে ইন্ডিয়াতে কি জন্য, ইন্ডিয়াতে যদি বলে কি জন্য এখানে ইরিগেশন দরকার, দেখো, ইনঅ্যাডিকুয়েট রেনফল। আমরা কি জানি, যদি রেনফল সমস্ত জায়গায় সমানভাবে না হয়, ইনঅ্যাডিকুয়েট মানে কখনো কম কখনো বেশি, আবার কোনো কোনো এরিয়া আছে যেখানে রেনফল হয়ই না, আনইভেন ডিস্ট্রিবিউশন অফ রেনফল। আমাদের কি ডেজার্ট এরিয়াতে রেনফল কম হয়। তারপরে কি, ইরিগেশন যদি আমাদের ব্যবস্থা থাকে তাহলে কি হয়, ক্রপের উৎপাদন বেড়ে যায়, ইল্ড অফ দ্য ক্রপ ইনক্রিজ হয়, মাল্টিপল ক্রপ ইন ইয়ার, মানে ক্রপ রোটেশন, একটার পর একটা মাল্টিপল ক্রপ উৎপাদন হয়। আর কি হয়, প্রিভেন্ট ড্রট, মানে খরাকে প্রিভেন্ট করা যায়। তাহলে কি, যদি রেনফল ডিস্ট্রিবিউশন আনইভেন হয়, ইনঅ্যাডিকুয়েট রেনফল হয়, যদি আমরা ক্রপের উৎপাদন বাড়তে চাই সেই জন্য, মাল্টিপল ক্রপ যদি উৎপাদন করতে চাই সেই জন্য, অথবা ড্রটকে প্রিভেন্ট করার জন্য করতে পারি। এবারে হচ্ছে, তাহলে ইরিগেশন কি, একটা আর্টিফিশিয়াল সাপ্লাই অফ ওয়াটার টু দ্য ল্যান্ড ফর রেজিং ক্রপ। আর হচ্ছে ইরিগেশন হিউমিড রিজিয়ন, অ্যারিড রিজিয়ন, সেমি অ্যারিড রিজিয়ন, সব এই কটা রিজিয়নের মধ্যে করা হয়। নেসেসিটি কি, কি জন্য দরকার সেটাও বললাম। এটা খুবই ইম্পর্টেন্ট, নর্মাল কোশ্চেনের মধ্যে এই কোশ্চেনটা সবসময় জিজ্ঞাসা করতে হয়। মেনলি যখনই তুমি কোনো একটা সাবজেক্টে ঢুকবে, তখনই ওই সাবজেক্টটা কি, সাবজেক্টের ইম্পর্টেন্স কি, এটা কিন্তু জিজ্ঞাসা করতে পারে। সেই জন্য তুমি হয়তো এমনি ভেবে ভেবে নিলে যে সোম, এটা কি আর বলবো, কিন্তু এটা যখন জিজ্ঞাসা করে নেবে যে সোম বলতে কি বোঝো, কি নিয়ে পড়া হয়, কি নিয়ে স্টাডি করা হয়, তখন কিন্তু তুমি ভালো করে বলতে পারবে না বুঝিয়ে। সেই জন্য প্রতিটা সাবজেক্ট কি সাবজেক্টটা মানেটা কি, এবং সাবজেক্টটাতে কি পড়ানো হয়, সেটা কিন্তু জানাটা খুবই দরকার। দেখো, তারপরে যদি আমি নেক্সট কোশ্চেনে যাই, এখানে দেখছি হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ইরিগেশন। তাহলে ইরিগেশনের আমাদের অ্যাডভান্টেজটাই কি আর ডিসঅ্যাডভান্টেজটাই কি যদি আমরা বলি। দেখো, এখানে পিকচার দিয়েছি কি জন্য, পিকচারে দেখো এটা দিয়েছি নেভিগেশন পারপাসের জন্য। এটাতে কি হাইড্রো পাওয়ার, ইলেকট্রিসিটি উৎপাদন হচ্ছে। আর এটা কি, ডিসঅ্যাডভান্টেজের মধ্যে এটা দেখিয়েছি ওয়াটার লগিং হয়ে যাচ্ছে। আমি তিনটে মেন পিকচার আমি দিয়েছি। অ্যাডভান্টেজ তাহলে কি কি হতে পারে, ট্রান্সপোর্ট বা নেভিগেশন হতে পারে, ফ্লাড কন্ট্রোল হতে পারে, পাওয়ার জেনারেশন হতে পারে, ক্রপ ইল্ড ইনক্রিজ হতে পারে, এলিমিনেশন অফ মিক্স ক্রপ মানে কি, আমাদের আগে দেখবে যখন আমাদের রেইনফলের উপর মেনলি ডিপেন্ড ছিল, যখন আমাদের এত কিছু ক্যানেল আর কিছু ব্যবস্থা ছিল না, তখন কি হতো, একই জমিতে একই সাথে আলাদা আলাদা শস্য উৎপাদন হতো। কারণ কি, যখন যখন কম বৃষ্টি হবে কিছু শস্য বেঁচে যাবে, আবার যখন বেশি বৃষ্টিপাত হয়ে যাবে, যার যে যেটার জলের
চাহিদা বেশি সেটাও হয়ে যাবে, অন্যটা যদি মরেও যায় কিন্তু কোনো একটা শস্য সেই পার্টিকুলার টাইমে উৎপাদন হবে। সেই জন্য আমরা কি করতাম, মিক্স ক্রপিং করতাম। কিন্তু যখন আমাদের ইরিগেশন ব্যবস্থা চলে আসছে তখন কিন্তু মিক্স ক্রপটা পুরোপুরি এলিমিনেট হয়ে গেছে। তারপরে দেখো এমপ্লয়মেন্ট জেনারেশন হতে পারে, ড্রট প্রিভেনশন হতে পারে। তাহলে এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ। দেখো ট্রান্সপোর্ট বা নেভিগেশন, ফ্লাড কন্ট্রোল, পাওয়ার জেনারেশন, ক্রপ ইল্ড ইনক্রিজ, এলিমিনেশন অফ মিক্স ক্রপ, এমপ্লয়মেন্ট জেনারেশন। কাজের যখনই আমাদের ইরিগেশন ব্যবস্থা চলে আসবে তখন কি এমপ্লয়মেন্ট, কাজ, নতুন নতুন কাজের সন্ধান পেয়ে যাবে। ড্রট প্রিভেনশন হতে পারে। ডিসঅ্যাডভান্টেজ কি বলছে? ডিসঅ্যাডভান্টেজ বলছে যখনই আমাদের ইরিগেশন ব্যবস্থা চালু হয়ে যাবে তার ফলে কি হবে, ওয়াটার টেবিল রাইজ করবে, ওয়াটার লগিং হয়ে যাবে। যদি ইরিগেশন ক্যানেলে যদি তোমাদের জানো যে ইরিগেশন ক্যানেলে যদি আনলাইন ক্যানেল হয় তার পাশাপাশি এরিয়াগুলো কি হয়, সিপেজের জন্য ওয়াটার লকড হয়ে যায়। ডিজিজ স্প্রেডিং লাইক ডেঙ্গু ম্যালেরিয়া, ডেঙ্গু ম্যালেরিয়া হতে পারে, ড্যামনেস হতে পারে, ওয়েদারে কি হবে, ড্যামনেস হয়ে যাবে। তারপরে কি হবে, গ্রাউন্ড ওয়াটার পলিউশন হয়ে যাবে। যখনই চাষাবাদ হবে, যখনই কীটনাশক এইসব অ্যাপ্লাই করব তখন কি গ্রাউন্ড ওয়াটার পলিউশন হয়ে যাবে। তাহলে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ গুলো জানতে হবে। তারপরে দেখো বিভিন্ন টাইপের ইরিগেশন প্রজেক্ট আছে, এগুলো আমরা তিনটে ক্যাটাগরিতে ভাগ করি: মেজর ইরিগেশন প্রজেক্ট, মিডিয়াম ইরিগেশন প্রজেক্ট, স্মল ইরিগেশন প্রজেক্ট। এগুলো সম্বন্ধেও কিন্তু জেনে রাখতে হবে, কখন মেজর ইরিগেশন প্রজেক্ট বলে, কখন মিডিয়াম বলে, কখন স্মল বলে, এগুলোও কিন্তু জেনে রাখতে হবে। তারপরে দেখো যদি বলি হোয়াট ইজ ওয়াটার লগিং, যখনই এখানে ওয়াটার লগিং টার্মটা আসছে তখনই কিন্তু হাইলি চান্স যে ওখান থেকে কাউন্টার কোশ্চেন আসবে যে হোয়াট ইজ ওয়াটার লগ। তাহলে ওয়াটার লগিংটা কি? তাহলে দেখো ওয়াটার লগিং নিয়ে যদি আমি বলি, যে পিকচারটা দেখতে পাচ্ছ যে ওয়াটার লগ হয়ে গেছে। ওয়াটার লগ যখন কোনো একটা এরিয়াতে ওয়াটার টেবিলটা রেজ করে তখন কি হয়, শস্যের কিন্তু উৎপাদনটা কমে যায় সেই সব জায়গায়। ওয়াটার লগিং ইজ এ সিচুয়েশন where soil becomes saturated, সয়েলটা কি হয়, স্যাচুরেটেড হয়ে যায় উইথ ওয়াটার, আইদার টেম্পোরারিলি হতে পারে আবার পার্মানেন্টলি হতে পারে, ডিউ টু অ্যান এক্সেস ওয়াটার ইন অ্যান এরিয়া। যদি কোনো এরিয়াতে এক্সেস ওয়াটার হয়ে যায় বা ওয়াটার টেবিলটা যদি রাইজ করে তখন সেটা পার্মানেন্ট হতে পারে, আবার কি হতে পারে, টেম্পোরারি হতে পারে। জল জমে যাওয়ার কারণে সেখানে কি সয়েল বিকাম স্যাচুরেটেড হয়ে যায়, স্যাচুরেটেড কন্ডিশনে চলে আসে। তার ফলে কি হয়, প্রোডাক্টিভিটি কমে যায়, আমাদের ইল্ড কমে যায়। ঠিক আছে, সেই 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 কন্ডিশনটাকে ওয়াটার লগিং বলে। দেখো ওয়াটার লগিং ইজ এ সিচুয়েশন হয় সয়েল বিকাম স্যাচুরেটেড। আমরা কি যদি সয়েল যদি সমস্ত সয়েলের পোর্স যখন ফিল আপ হয়ে যায় জল দ্বারা, যখন জল জমে যায় তখন সেটাকে স্যাচুরেটেড কন্ডিশন বলি, স্যাচুরেটেড হয়ে যায়। সেটা আবার কি বলছে, টেম্পোরারিলি হতে পারে, পার্মানেন্টলি হতে পারে, ডিউ টু অ্যান এক্সেস অফ ওয়াটার ইন অ্যান এরিয়া। আরেকটা কি বলছে, অ্যান আর্টিফিশিয়াল ল্যান্ড সেড টু বি ওয়াটার লগ when productivity is affected by high water table, ওয়াটার টেবিল যখন রাইজ হয়ে যায় তখন ওয়াটার লগ কন্ডিশন জেনারেট হয়। দেখো এর এর কারণগুলো কি, ওয়াটার লগ ব্যাডলি প্র্যাকটিস ইরিগেশন, যদি ইরিগেশনের প্র্যাকটিস বাজেভাবে ইউজ করো, পোর মিডিয়াম অফ ড্রেনেজ মিডিয়াম যদি পোর হয়, ল্যান্ড টোপোগ্রাফি, হেভিলি রেইনফল অ্যান্ড ফ্লাড এর কারণে হতে পারে, সয়েল পারমিয়েবিলিটি, সিপেজ ইনফ্লো অফ ওয়াটার, যেটা আমি বলছিলাম যে ক্যানেলে যদি আনলাইন ক্যানেল হয় তাহলে কি হয়, পাশাপাশি যে জমিগুলোতে থাকে সেখানে ওয়াটার লকড হয়ে যেতে পারে সিপেজের কারণে। তাহলে এইসব কারণে আমাদের ওয়াটার লগ হতে পারে। ওয়াটার লগটা কি সেটাও জেনে রাখতে হবে। এবারে কোশ্চেনে দেখো এখানের মধ্যে কিন্তু আমি দিইনি যে ওয়াটার লগের প্রিভেনশনটা কি করে হয় বা এর এফেক্টসটা কি। যদি প্রিভেনশন বলি, দেখো লাইনিং অফ ক্যানেল, ক্যানেলে লাইনিং দিতে পারি, ওয়াটার কোর্সের লাইনিং প্রোভাইড করতে পারি। রিডিউস ইন্টেন্সিটি অফ ইরিগেশন, আমরা যে ঘন ঘন ল্যান্ডের মধ্যে জল দিই সেটাকে ইন্টেন্সিটিটা কম করে করতে পারি। অপটিমাম ইউজ অফ ওয়াটার, অপটিমাম ইউজ অফ ওয়াটার ইউজ করতে পারি, যতটা দরকার ততটাই প্রোভাইড করতে পারি। প্রোভাইডিং ইন্টারসেপ্টিং ড্রেন প্রোভাইড করে দিতে পারি অথবা ড্রেনেজ সিস্টেম প্রোভাইড করতে পারি। এইসব কারণে প্রিভেন্ট করতে পারি আমরা। কি এফেক্টস হতে পারে দেখো, উইডস মানে যে
ঘাস ফ্রাস হয়ে যায়, সেগুলো উইডস বলে। দেখো ওয়াটারলগের কারণে এখানে গ্রাস হয়ে গেছে, এগুলো উইডস বলে। উইডস জন্মাতে পারে। ফার্টিলিটি অ্যান্ড ইল্ড, যখনই গাছপালা হয়ে যাবে তখনই কি হবে, তোমার যে শস্যটা চাষ করেছো তার ইল্ড কমে যাবে। ইনক্রিজ স্যালিনিটি, বলছে ল্যান্ডের স্যালিনিটি বেড়ে যেতে পারে। লোয়ার দ্য সয়েল টেম্পারেচার, সয়েলের টেম্পারেচারটা রিডিউস হয়ে যেতে পারে। এইসব এফেক্ট ওয়াটারলগের কারণে হতে পারে। প্রিভেনশন কি করে হতে পারে, লাইনিং, ক্যানেলের লাইনিং প্রোভাইড করতে পারি। ইন্টেন্সিটি অফ ইরিগেশনটাকে কম করতে পারি। জলটাকে অপটিমাম ইউজ অফ ওয়াটার ইউজ করতে পারি। প্রোভাইডিং ইন্টারসেপ্টিং ড্রেন আর প্রোভাইড ড্রেনেজ সিস্টেম। এই কটা যদি ইউজ করি তাহলে কি হবে, ওয়াটার লগটাকে প্রিভেন্ট করা যাবে। আর এফেক্ট গুলো আমি বলে দিলাম। প্রতিটা জিনিস ইম্পর্টেন্ট, কোনো না কোনো একটা কোশ্চেন ধরতেই পারে। তারপরে দেখো নেক্সট কোশ্চেনে যদি যাই, ডিসক্রাইব ডিফারেন্ট মেথডস অফ ইরিগেশন টেকনিক। আমি কিন্তু ইরিগেশন টেকনিক বলেছি, মেথড বলিনি। মেথড আর টেকনিক দুটো আলাদা আলাদা ব্যাপার। এখানে দেখো এটা কি ইরিগেশন, লিফট ইরিগেশন, মেকানিক্যাল মেথডে লিফট করছি। আর এটা কি ফ্লো ইরিগেশন, লিফট। আর এটা হচ্ছে ফ্লো ইরিগেশন। এবারে টেকনিক গুলো কি কি দেখবো। দেখো ইরিগেশন টেকনিকের মধ্যে আমরা কি সারফেস ইরিগেশন হতে পারে, সাব সারফেস ইরিগেশন হতে পারে। এবারে সারফেস ইরিগেশনের মধ্যে ফ্লো ইরিগেশন হতে পারে, লিফট ইরিগেশন হতে পারে। সাবসারফেস ইরিগেশনে ন্যাচারাল ইরিগেশন, আর্টিফিশিয়াল ইরিগেশন। ফ্লো ইরিগেশনের কি দুটো পার্ট, পেরিনিয়াল, ফ্লাড আর ইনান্ডেশন। পেরিনিয়াল ইরিগেশনের মধ্যে ডাইরেক্ট ইরিগেশন আর স্টোরেজ ইরিগেশন। এবারে ডাইরেক্ট ইরিগেশন মানে ক্যানাল লেভ থেকে হতে পারে। স্টোরেজ ইরিগেশন কি ড্যাম আর চ্যানেল হতে পারে। এগুলো হচ্ছে মেনলি, এগুলো হচ্ছে পার্ট, এগুলো মনে রাখতে হবে। এবার আমি এক একটা কি ধরনের হয় ডেফিনেশন গুলো একটু দেখে নিই। ফ্লো ইরিগেশন কি বলছে, যখন ওয়াটার ফ্লোজ ফ্রম হায়ার লেভেল টু লোয়ার লেভেল, যদি গ্র্যাভিটির মাধ্যমে যদি একটা ওয়াটারকে হাই লেভেল থেকে লো লেভেলের দিকে আমি নিয়ে যাই, তাহলে কি বলবো, সেটা ফ্লো ইরিগেশন, যেটা ক্যানেলে হয়। পেরিনিয়াল ইরিগেশন কি, যেখানে কনস্ট্যান্ট আর কন্টিনিউয়াস ওয়াটার সাপ্লাই, মানে সারা বছর যেটা বয়ে যায় ক্রপসকে কি থ্রু আউট ক্রপ পিরিয়ডে পুরোপুরি জল প্রোভাইড করতে পারে, সেটাকে আমরা বলি পেরিনিয়াল ইরিগেশন। পেরিনিয়াল ইরিগেশনের দুটো পার্ট, ডাইরেক্ট আর স্টোরেজ হতে পারে। ডাইরেক্ট ইরিগেশন ক্যানেল, আর স্টোরেজ ইরিগেশন বলতে ড্যাম আর চ্যানেল হতে পারে। এবার ফ্লাড আর ইনান্ডেশনটা কি, যেটাকে কেপ্ট সাবমার্জ অ্যান্ড ফ্লাড উইথ ওয়াটার। এটা কি ডিসকন্টিনিউয়াস সাপ্লাই, মানে বন্যার সময় যেটা হয়ে যায়, এটা ডেল্টা রিজিয়নে হয়। ডেল্টা রিজিয়নে যেখানে জলের সাপ্লাই প্রচন্ড থাকে, যেখানে ক্রাসিটি থাকে না জলের, সেখানে কি হয়, ডেল্টা রিজিয়নে পুরো বন্যার মতো বইয়ে দেওয়া হয় সেই সব জায়গায়, সেটাকে কি বলে, ফ্লাড আর ইনান্ডেশন বলে। লিফট ইরিগেশন কি, ওয়াটার ইজ লিফটেড আপ বাই মেকানিক্যাল or manual means at too low level to run by gravitation by the land। মানে লোয়ার লেভেল থেকে বাই মেকানিক্যাল আর ম্যানুয়াল জলটাকে আমরা তুলে তারপর গ্র্যাভিটির সাহায্যে ল্যান্ডেতে ফ্লো করে দিই, সেটাকে হচ্ছে লিফট ইরিগেশন বলে। সেটা ওয়েল হতে পারে, পাম্প ওয়েল, টিউব ওয়েল। সাবসারফেস ইরিগেশন কি, ন্যাচারাল আর্টিফিশিয়াল হতে পারে। ওয়াটার শিপিং, ন্যাচারাল ইরিগেশনটা কি, ওয়াটার শিপিং থ্রু চ্যানেল অ্যান্ড ওয়াটার বডিজ। যদি ওয়াটার জেনারেলি সিপেজ হয়ে যায় কোনো চ্যানেল থেকে বা ওয়াটার বডিজ থেকে, তাহলে সেটা ন্যাচারাল ইরিগেশন, পাশাপাশি এরিয়াতে যখন ইরিগেশন হয়ে যায়। আর্টিফিশিয়াল ইরিগেশন কি, ওয়াটার ডাইরেক্টলি সাপ্লাইড টু দ্য রুট জোন অফ দ্য প্ল্যান্টস বাই পারফোরেটেড পাইপস। যদি আমরা ডাইরেক্টলি ওয়াটারটাকে পারফোরেটেড পাইপের মাধ্যমে গাছের রুট জোনে ডাইরেক্ট সাপ্লাই করি, তখন সেটাকে আর্টিফিশিয়াল ইরিগেশন বলে। সাবসারফেস ইরিগেশনেরই একটা এক্সাম্পল হচ্ছে ড্রিপ ইরিগেশন বা ট্রিকেল ইরিগেশন বলি আমরা। এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো যখনই সাবসারফেস ইরিগেশনে আমরা পৌঁছেছি, আর্টিফিশিয়াল, ন্যাচারাল, তখনই কিন্তু ড্রিপ চলে আসছে সাবসারফেস ইরিগেশন থেকে। তখনই মাথায়, তখনই ইন্টারভিউয়ারের কি হবে, মাইন্ডে এফেক্ট করবে ড্রিপ ইরিগেশন, তখন তোমাকে ডাইরেক্টলি ড্রিপ ইরিগেশনে চলে যেতে পারে। সেই জন্য দেখো নেক্সট কোশ্চেনে বলেছি হোয়াট ইজ ড্রিপ ইরিগেশন। ড্রিপ ইরিগেশন দেখতেই পাচ্ছ কি পিকচারে, পিকচারটা দেখলে তোমার মাথায় আসবে যে ড্রিপ ইরিগেশনটা কি। দেখো এখানে পিকচারে দেখিয়েছি
যে পাইপের মাধ্যমে গাছের গোড়াতে ডাইরেক্ট কি করছে, ওয়াটার সাপ্লাই করছে। ড্রিপ ইরিগেশনেরই আরেকটা নাম হচ্ছে ট্রিকেল ইরিগেশন, এটাকে সাবসারফেস ইরিগেশনও বলে। ওয়াটারটাকে ডাইরেক্টলি রুট জোনে সাপ্লাই করা হয়, ক্রপের ডাইরেক্টলি রুট জোনে, ঠিক আছে। সেই জন্য এটার কি ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি সব থেকে বেশি, আর হচ্ছে লসটা সব থেকে কম। দেখ, water directly supplied to the root zone of the crop at very low rate, 2 to 10 আওয়ারে 2 থেকে 10 লিটার জল মোটে সাপ্লাই করি। ওয়াটার এখানে লসটা খুব কম, সেই জন্য কি হয়, সব থেকে হাইয়েস্ট ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি হয় ড্রিপ ইরিগেশনে 90 to 95%। মোর ফ্রিকোয়েন্ট অ্যাপ্লিকেশন ইউজুয়ালি এভরি 1 to 3 days, এভরি 1 to 3 days এর মধ্যে সাপ্লাই দিতে হয়। ফ্রিকোয়েন্ট অ্যাপ্লিকেশন মানে 1 থেকে 3 দিনের মধ্যে, যখনই আমরা কম পরিমাণ জল দেব তখন কি খুব ঘন ঘন দিতে হবে, ফ্রিকোয়েন্সিটা বাড়াতে হবে। সুইটেবল ফর ডেজার্ট অ্যান্ড অ্যারিড জোন, যেখানে জলের সাপ্লাই খুব কম, জল পাওয়া যায় না, স্কারসিটি থাকে ওয়াটারের, সেখানে কি এই মেথড ইউজ করা হয়। আর কি স্যালাইন ল্যান্ডের ক্ষেত্রে এই মেথড ইউজ করা হয়। আর এখানে সেন্ট্রিফিউগাল পাম্প, যে পাম্পের সাহায্যে আমরা পারফোরেটেড পাইপের মাধ্যমে জল সাপ্লাই করি, সেন্ট্রিফিউগাল পাম্পটা বেশি সুইটেবল। কয়েকটা জিনিস, কোনো একটা জিনিস এখান থেকে জেনে নিতে, জিজ্ঞাসা করতে পারে যে হাইয়েস্ট অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি কোন মেথডে পাওয়া যায়, কোন ইরিগেশন মেথডে, তখন বলতে হবে ড্রিপ ইরিগেশন। ড্রিপ ইরিগেশনের অন্যান্য নামগুলো হলো ট্রিকল ইরিগেশন, সাবসারফেস ইরিগেশন। যে ওয়াটারটা সাপ্লাই করা হয় সেটা কত অ্যামাউন্ট সাপ্লাই করা হয় পার আওয়ারে বলতে পারে। এটা কোন জোনের জন্য সুইটেবল, কোনখানে বেসিক্যালি ইউজ করা হয়, এইসব কোশ্চেন ধরতে পারে। দেখো, তারপরে হচ্ছে কোশ্চেন যদি দেখি, where do we use sprinkler irrigation? স্প্রিংলার ইরিগেশনটাকে প্রেসারাইজড ইরিগেশন মেথডও বলে, মাইক্রো ইরিগেশন বলে, ওভারহেড ইরিগেশন বলে, এই নামগুলো আছে। স্প্রিংলার দেখতেই পাচ্ছ। প্রেসারাইজড কেন? প্রেসারাইজড কোনো মোটরের দ্বারা এটাকে চালানো হয়, সেই জন্য প্রেসারাইজড ইরিগেশন সিস্টেমও বলে। দেখতে পাচ্ছ ফোয়ারা টাইপের মতো লাগানো আছে। দেখো, স্প্রিংলার, মাইক্রো আর ওভারহেড ইরিগেশন, এটাকে আর্টিফিশিয়াল রেইনফলও বলে। এখানে আমি দিয়েছি কোথায় ইউজ করি আর কোথায় ইউজ করি না, আমি দুটোই এর মধ্যে আছে। দেখো, স্প্রিংলার ইরিগেশনে কি হয়, জলের সাপ্লাইটা কিন্তু আমাদের যে স্ট্যান্ডিং ওয়াটার যেখানে লাগে, যেটা রাইস আর জুটের জন্য স্ট্যান্ডিং ওয়াটার লাগে, ততটা কিন্তু জল সাপ্লাই থাকে না। সেই জন্য জুট আর রাইসের জন্য আমরা ইউজ করি না, কারণ এদের জন্য স্ট্যান্ডিং ওয়াটার লাগে, ওয়াটার রিকোয়ার্ড মোর হয়, কিন্তু আমাদের স্প্রিংলার ইরিগেশনে অতটা ওয়াটার সাপ্লাই করা পসিবল না। যেখানে ল্যান্ড গ্রেডিয়েন্ট স্টিপ, মানে খাড়া যেখানে গ্রেডিয়েন্ট হয়, সয়েল যেখানে ইজিলি ইরোডেবল, মানে খুব চট করে ক্ষয়ে যেতে পারে সয়েল, সেই সব জায়গায় ইউজ করা হয়। কারণ জল সাপ্লাইটা কম, সয়েল ইজিলি ইরোডেবল হয় না, সেই জন্য স্প্রিংলার ইরিগেশন ইউজ করা হয়। নট ইউজ ফর সয়েল হ্যাভিং ভেরি লো ইনফিল্ট্রেশন, যেখানে হেভি সয়েল, যেখানে ইনফিল্ট্রেশনটা কম, সেখানে ইউজ করা হয় না। সুইটেবল ফর ভেরি লাইট সয়েলের জন্য ইউজ করা হয়, যেখানে মোর ইনফিল্ট্রেশন হয়। যেখানে ওয়াটার টেবিল হাই, সেখানে ইউজ করা হয়। যেখানে আমাদের শ্যালো রুট হয় ক্রপে, সেই সব জায়গায় ইউজ করা হয়, সুইটেবল হয়। সুইটেবল ফর স্ট্যান্ডিং ক্রপ ইন আন্ডুলেটিং স্যান্ডি ফিল্ডের জন্য আন্ডুলেটেড ইউজ করা হয়। আর এফিসিয়েন্সি হয় 80 থেকে 85%। প্রতিটা পয়েন্ট ইম্পর্টেন্ট, যে কোনো পয়েন্ট থেকে তোমাকে কোশ্চেন করতে পারে যে তুমি আন্ডুলেটিং একটা স্যান্ডি ফিল্ড আছে, তুমি ওখানে কি টাইপের ইরিগেশন মেথড ইউজ করবে। বা ধরো তোমার যে ক্রপ আছে তার শ্যালো রুট আছে, শ্যালো রুট মানে কি ডিপ জোনে গিয়ে ওয়াটারটা এক্সট্রাক্ট করতে পারবে না, সেই জন্য আমাকে কি স্প্রিংলার ইরিগেশন বেটার হবে, এটাকে আর্টিফিশিয়াল রেনফল বলে। ওভারহেড ইরিগেশন কোনটাকে বলে, কোন মেথডকে ওভারহেড ইরিগেশন বলে, তখন বলবে স্প্রিংলার ইরিগেশন। পয়েন্টগুলো মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট, আমি সমস্ত হাইলাইট করে বলে দিয়েছি। দেখো, তারপরে যেটা আছে কোশ্চেন 7 নম্বর, দেখো, হোয়াট ইজ মালচিং, ওয়াই মালচিং ইজ ডান। মালচিং এর দেখো দেখিয়ে দিয়েছি কি কি ইউজ করা হয়েছে, এটা দেখো।
গাছের ছাল ইউজ করা হচ্ছে, বার্ক। এটা কি আমাদের ধান বা গম এইসবের যে এগুলো খড়গুলো সেগুলো ইউজ করেছি, এখানে কি প্লাস্টিক ইউজ করেছি। এবারে দেখে নেবো মালচিংটা কি। দেখো, এটা একটা প্রসেস যেখানে আমরা কি করি, গ্রাউন্ডের সারফেসটাকে কভার করে দিই সাম এক্সটার্নাল মেটেরিয়াল ইউজ করে, সেটাকে বলছি মালচিং। আর দ্য মেটেরিয়াল ইউজ ফর কভারিং ইজ কল্ড মালচ। যেই মেটেরিয়ালটা ইউজ করে কভার করছি এটাকে মালচ বলি, আর এই প্রসেসটাকে বলি মালচিং। মালচিং ইজ ডান বাই প্লাস্টিক শিট হতে পারে, অর্গানিক মালচ মানে ড্রাই লিভ, গ্রাস, প্যাডি রক, সুগার কেন মলেসেস, গ্রিন ম্যানুয়ার্স এইসব ইউজ করি। আর মিনারেল অর অর্নামেন্টাল মাছ কি, স্টোন ইউজ করতে পারি, ক্রাশ স্টোন, ক্লে প্যালেট, স্লেট, থ্রেডেড উড, কালারফুল পেবেলস, গ্র্যাভেল, স্যান্ড, পিট, মস এইসব ইউজ করি। তাহলে মালচিং এই তিনটে জিনিসের দ্বারা হয়। মালচিংটাও কি তাহলে সেটাও বুঝতে পারলে। এবারে দেখো মালচিং অবজেক্টিভটা কি, কি জন্য করা হয়। মালচিং হেল্পস টু রিটেন সয়েল ময়েশ্চার। ময়েশ্চারটাকে কি করে, সয়েলের এভাপোরেট হতে দেয় না, মানে ময়েশ্চারটা ধরে রাখে। মালচিংটা একটা কভার টাইপের না, সেটা কি করছে, সয়েল ময়েশ্চারটাকে রিটেন করছে। মালচিং হেল্পস টু রেগুলেট সয়েল টেম্পারেচার, টেম্পারেচারটা ঠিকঠাক রাখে, রেগুলেট করে। আর কি করছে, তার ফলে কি হয়ে যাচ্ছে, ইল্ড, ক্রপের ইল্ড বাড়াচ্ছে। মালচিং অ্যারেস্ট দ্য গ্রোথ অফ হার্মফুল উইডস। যখনই আমরা কভার করে দিচ্ছি তখন কি আলাদা কোনো ঘাস টাইপের কোনো উইডস এখানে জন্মাতে পারছে না। আর এখানে কি করি আমরা, অর্গানিক যে ইউজ করি, গাছের বার্ক, ছাল, লিভ এইসব যখনই ইউজ করছি তখন সেটা কি হিউমাস কন্টেন্ট অফ সয়েলটাকে বাড়াচ্ছে আর সয়েলের ফার্টিলিটিটাকে ইনক্রিজ করছে। মালচিং খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা মালচিং কি, মালচিং কি দ্বারা করা হয় এবং মালচিং এর কি জন্য করা হয়, তিনটে জিনিস খুবই ইম্পর্টেন্ট, এটা জানতে হবে। দেখো, তারপরে যদি আমি 8 নম্বর কোশ্চেনে আসি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বেস পিরিয়ড অ্যান্ড ক্রপ পিরিয়ড। দেখো, ক্রপ পিরিয়ড হচ্ছে যখন আমি সোয়িং করি আর হারভেস্টিং করি, এর মধ্যে যে টাইম পিরিয়ডটা সেটাকে আমরা বলি ক্রপ পিরিয়ড। এখানে ক্রপ পিরিয়ডটা বোঝা গেল। প্যালিও ইরিগেশনটা কি, আমরা দেখবে যখন কোনো ল্যান্ডকে প্রিপেয়ার করি তখন ফার্স্ট টাইম একটা ওয়াটারিং করা হয়, সেটাকে বলি প্যালিও ইরিগেশন। দেখবে ধান চাষের আগে আমরা কিন্তু, যেটা গ্রামের ছেলে সবাই জানে, বাঁধ উঠেছে কিনা জিজ্ঞাসা করে। বাঁধ উঠেছে মানে কি, সেই সাফিসিয়েন্ট ল্যান্ডটার মধ্যে ময়েশ্চার আছে যখন আমরা ল্যান্ডটাকে খোদাই করবো, পাটিলার দেবো, টিলার বা নাগল দেবো বলে, সেই সেই ল্যান্ডটা প্রিপারেশনের জন্য ল্যান্ডের মধ্যে ময়েশ্চারটা থাকতে হবে, ঠিক আছে। সেই বা ময়েশ্চার প্রোভাইড, ওয়াটারিং প্রোভাইড করতে হবে, সেইটাকে কি বলে প্যালিও ইরিগেশন। ল্যান্ড প্রিপেয়ারের জন্য যে আমরা ওয়াটার সাপ্লাই করব সেটা হচ্ছে প্যালিও ইরিগেশন। আর হচ্ছে যখন আমরা সোয়িং এর সময় জল দেবো সেটা হচ্ছে ফার্স্ট ওয়াটারিং। ফার্স্ট ওয়াটারিং থেকে লাস্ট ওয়াটারিং এর যে পিরিয়ড সেটা হচ্ছে বেস পিরিয়ড। আবার যখন কি লাস্ট ওয়াটারিংটা কি শস্য কাটার অনেকদিন আগে পর্যন্ত হয়, 7 8 দিন 10 দিন আগে করে নেওয়া হয়, তাহলে কি বেস পিরিয়ডটা ক্রপ পিরিয়ডের থেকে ছোট। তাহলে কি আমরা বলতে পারবো ক্রপ পিরিয়ডটা বেস পিরিয়ডের থেকে বড়, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি ক্রপ পিরিয়ড, বেস পিরিয়ড, প্যালিও ইরিগেশন জানলাম। এবার কর্ড পিরিয়ড কি, যখন গাছটা ফিউ সেন্টিমিটার বেড়ে যায় তখন কিন্তু তার জলের পরিমাণটা বেশি লাগে, সেই পিরিয়ডটাকে বলছে কর পিরিয়ড, কর পিরিয়ড। আর যে পরিমাণ ডেপথ প্রোভাইড করতে হয় সেই টাইমে জলের, সেটাকে বলছি কর ডেপথ। তাহলে কর পিরিয়ড, কর ডেপথ সমস্ত কিছু এগুলো জানা গেল। দেখো বলছে কর পিরিয়ড ইজ দ্য টাইম পিরিয়ড দ্যাট ইলাপস বিটুইন দ্য ইনস্ট্যান্ট অফ সোয়িং অ্যান্ড হারভেস্টিং। সোয়িং থেকে হারভেস্টিং এর ভিতরে যেটা টাইম ইলাপস হয় সেটাকে বলছি ক্রপ পিরিয়ড। আর কি বলছি, যে ফার্স্ট ওয়াটারিং টু লাস্ট ওয়াটারিং এর পিরিয়ডটাকে বলছি বেস পিরিয়ড। ক্রপ পিরিয়ড আর বেস পিরিয়ড দুটোই ডেজ ইউনিট হয়। ক্রপ পিরিয়ড গ্রেটার দেন বেস পিরিয়ড আমি বললাম, পিকচারটা থেকে ভালোই বুঝতে পেরে গেছো কোনটা বড় হয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ক্রপ পিরিয়ড বেস পিরিয়ড কি জিজ্ঞাসা করে এবং কোনটা বড় হয় কি জন্য হয় সেটাও কিন্তু বলে।
এটা জানতে হবে। তারপরে দেখো কোশ্চেনটা, সবাই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পরে প্রতিটা সাবজেক্ট নিয়ে ভিডিও আসবে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্যাচুরেশন ক্যাপাসিটি অ্যান্ড ফিল ক্যাপাসিটি? এবারে হচ্ছে স্যাচুরেশন ক্যাপাসিটি আর ফিল ক্যাপাসিটি বলতে কি বোঝায়, পার্থক্য পার্থক্য বলতে পারো বা কি বোঝায় আলাদা আলাদা করে ডেসক্রাইব করতে বলছে। দেখো, যখন আমরা কি জানি সয়েলের মধ্যে কিছু ম্যাক্রোপোর্স থাকে, কিছু মাইক্রোপোর্স থাকে। ম্যাক্রোপোর্স গুলো কি? গ্র্যাভিটি পোর্স, যেগুলো বড় আকারের পোর্স সেগুলো কি? গ্র্যাভিটি পোর্স। আর কিছু মাইক্রোপোর্স থাকে, মাইক্রোপোর্সটা কি? ক্যাপিলারি পোর্স। এবারে দেখো, পুরো সয়েলটা যখন স্যাচুরেটেড কন্ডিশনে থাকবে, মানে যখন ম্যাক্রো মানে অল পোর্স যখন ওয়াটার দ্বারা ফিল হয়ে যাবে, তখন আমরা কি বলি? সয়েলটা স্যাচুরেশন ক্যাপাসিটিতে আছে। এই স্যাচুরেশন ক্যাপাসিটিতে থাকার সময় কোনো গাছকে কিন্তু কোনো টেনশন লাগাতে হবে না। সয়েল ময়েশ্চার টেনশন তখন 0 ATM হবে। এবারে তার মানে কি? তার মধ্যে গ্র্যাভিটি ওয়াটার আছে। এই গ্র্যাভিটি ওয়াটারটা কিন্তু 1 থেকে 3 দিন থাকে, তারপরে কিন্তু গ্র্যাভিটি ওয়াটারটা চলে যায় সয়েল থেকে, নিচের লেয়ারে পার্কোলেট করে বা করে সিপেজ হয়ে চলে যাবে। তখন ওই সয়েলটা কিন্তু স্থায়ী হয় না, গাছের কোনো কাজে লাগে না গ্র্যাভিটি ওয়াটারটা। ম্যাক্সিমাম এটাকে কি বলতে পারো? স্যাচুরেশন ক্যাপাসিটি, ম্যাক্সিমাম ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি বলতে পারো। আর যখন অল পোর্স সয়েলের ফিল আপ হয়ে যায়, ম্যাক্রো এন্ড মাইক্রো পোর্স গুলো, তখন বলতে পারো ওই সয়েলটা স্যাচুরেশন ক্যাপাসিটিতে আছে। স্যাচুরেশন ক্যাপাসিটি তখন কি সয়েল ময়েশ্চার টেনশনটা 0 ATM হয়। এবারে ফিল্ড ক্যাপাসিটি কি? ফিল্ড ক্যাপাসিটি বলছে ম্যাক্সিমাম ওয়াটার হেল্ড বাই সয়েল এগেনস্ট গ্র্যাভিটি। গ্র্যাভিটির এগেনস্টে মানে গ্র্যাভিটি ওয়াটার বেরিয়ে যাওয়ার পরে যেটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি, সেটা হচ্ছে ফিল্ড ক্যাপাসিটি। ফিল্ড ক্যাপাসিটিতে সয়েল ময়েশ্চার টেনশনটা 1/3 to 1/10 ATM হয়। আর কি ময়েশ্চার কন্টেন্ট এন্ড ফিল্ড ক্যাপাসিটি ইনক্লুডস হাইড্রোস্কোপিক ওয়াটার এন্ড ক্যাপিলারি ওয়াটার, দুটো ওয়াটারের কম্বিনেশন। দেখতেই পাচ্ছ গ্রাফটা থেকে। এটা কিসের উপর ডিপেন্ডস করে? পোরোসিটি এন্ড ক্যাপিলারিটির উপর ডিপেন্ড করে, এটা জানতে হবে। এটা কোশ্চেন করতেই পারে যে ফিল্ড ক্যাপাসিটি কিসের উপর ডিপেন্ড করে? ডিপেন্ড পোরোসিটি এন্ড ক্যাপিলারিটি। আর হচ্ছে সয়েল মাস টেনশন কত হয় আমি এখানে লিখিয়ে দিয়েছি, বলে দিলাম। এরপর যখন আমাদের কি হচ্ছে দেখো, এরপরে হচ্ছে যখন আমাদের এই ক্যাপিলারি ওয়াটারের মধ্যে ইজিলি অ্যাভেলেবেল যে ওয়াটারটা, সেটাকে আমরা বলি রেডিলি অ্যাভেলেবেল ময়েশ্চার, যেটা গাছটা ইজিলি এক্সট্রাক্ট করতে পারে। এই অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট পর্যন্ত গাছটা ইজিলি ওই ওয়াটারটাকে এক্সট্রাক্ট করতে পারবে, কিন্তু তার নিচে আসলে কিন্তু সার্টেন অ্যামাউন্ট অফ প্রেসার লাগাতে হবে। আর সেটা করতে করতে যখন পার্মানেন্ট উইল্টিং পয়েন্টে আসবে, তারপর পার্মানেন্ট উইল্টিং পয়েন্টে কিন্তু গাছটা কোনোভাবেই ওখান থেকে ময়েশ্চার এক্সট্রাক্ট করতে পারবে না। সেখানে সয়েল ময়েশ্চার টেনশনটা দেখো 7 থেকে 32 ATM হয়ে যায়। আর হাইগ্রোস্কোপিক ওয়াটার গাছের কোনো কাজে লাগে না। তাহলে গাছের কি কোন ওয়াটারটা কাজে লাগে? ক্যাপিলারি ওয়াটারটা হচ্ছে গাছের কাজে লাগে। আলটিমেট এই উইল্টিং পয়েন্টে কি হয়? গাছটা আর এক্সট্রাক্ট করতে পারে না। ঠিক আছে, গাছটা তখনও বেঁচে থাকে, কিন্তু কোনো কিছু ময়েশ্চার আর এক্সট্রাক্ট করতে পারে না সয়েল থেকে। আর আলটিমেট উইল্টিং পয়েন্টে কি হয়? গাছটা কিন্তু শুকাতে শুরু করে, তখন জল সাপ্লাই করলেও কিন্তু গাছটাকে বাঁচানো সম্ভব নয়। ওয়াটার, গ্র্যাভিটি ওয়াটার, ক্যাপিলারি ওয়াটার, হাইগ্রোস্কোপিক ওয়াটার আর স্ট্রাকচারাল ওয়াটার, এগুলো সমস্ত ডিটেলস গুলো সমস্ত কিছু জানতে হবে। আমি সমস্ত কিছু যতটা পারলাম বোঝানোর চেষ্টা করলাম। নিজেরা একটুখানি ভালো করে ডায়াগ্রাম থেকে পড়ে নিও। দেখো, যখন হচ্ছে স্যাচুরেশন ক্যাপাসিটি কি বলছি? অল পোর্স আর ফিল্ড বাই ওয়াটার। যখন সমস্ত পোর্সটা ফিল হয়ে যায়, ম্যাক্সিমাম ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি বলতে পারো। এখানে সয়েল ময়েশ্চার টেনশনটা 0।
ম্যাক্সিমাম ওয়াটার হেল্ড বাই সয়েল এগেনস্ট গ্র্যাভিটি, মানে গ্র্যাভিটি ওয়াটারটা যখনই বেরিয়ে যাবে গ্র্যাভিটির এগেনস্টে যতটা জল হোল্ড থাকবে সেটা হচ্ছে ফিল ক্যাপাসিটি। ম্যাক্সিমাম কন্টেন্ট অ্যাট ফিল ক্যাপাসিটি ইনক্লুডস হাইগ্রোস্কোপিক ওয়াটার অ্যান্ড ক্যাপিলারি ওয়াটার, পিকচারে দেখালাম। ডিপেন্ডস অন পোরোসিটি অ্যান্ড ক্যাপিলারিটি, এটাও বলেছি। সয়েল ময়েশ্চার টেনশন, সারফেস ময়েশ্চার, সয়েল ময়েশ্চার টেনশন, কিন্তু সয়েল ময়েশ্চার হবে, সেটা হয় 1/10 to 1/3 ATM। তারপরে দেখো যেটা বলছি, ডিসক্রাইব ডিউটি অ্যান্ড ডেল্টা অ্যান্ড রিলেশন বিটুইন দেম। ডিউটিটা কি বলছি, যখন কোনো একটা ল্যান্ডের মধ্যে 1 কিউমেক ওয়াটার সাপ্লাই করবে, 1 কিউমেক ওয়াটার সাপ্লাই করে যতটা এরিয়া তুমি ইরিগেট করতে পারবে সেটা হচ্ছে তার ডিউটি। ডিউটির ইউনিট কি? হেক্টেয়ার পার কিউমেক। আর ডিউটি মানে হচ্ছে, যদি আমি বোঝাই, ডিউটি দেখো A/Q। এখন কিউটা যদি আমি বলে দিয়েছি 1 কিউমেক, তাহলে কি হবে, ডিউটিটা এরিয়ার ইকুয়াল হয়ে যাবে। মানে 1 কিউমেক যদি আমি ওয়াটার সাপ্লাই করি, তাতে যে পরিমাণ এরিয়া আমি ইরিগেট করতে পারবো সেইটাই কি বোঝায়, ডিউটিটাকে বোঝায়। ফর্মুলা থেকে ইজিলি তুমি বুঝতেই পারছো। আর ডেল্টা কি বলছে, থ্রু আউট ব্রেস পিরিয়ডে আমি যতটা ওয়াটার ডেপথ প্রোভাইড করছি কোনো ক্রপকে, সেটাকে কি বলছি, ডেল্টা। ডেল্টার ইউনিট কি? সেন্টিমিটার। আর এর ইউনিট হেক্টর পার কিউমেক। রিলেশন কি? ডেল্টা ইকুয়াল টু 8.64 B/D। ডেল্টাটা কিসে আছে? মিটারে। সেন্টিমিটারে হলে কি হবে? 864 হয়ে যাবে। দেখো, ডিউটি অফ দ্য ওয়াটার মে বি ডিফাইন অ্যাজ দ্য ইরিগেশন ক্যাপাসিটি অফ এ ইউনিট অফ ওয়াটার, এটাও বলতে পারো। গিভস রিলেশন বিটুইন এরিয়া ইরিগেটেড অ্যান্ড কোয়ান্টিটি অফ ওয়াটার রিকোয়ার্ড, মানে ডিসচার্জ A/Q, ফর্মুলাটা বোঝায়। Usually defined as an area irrigated using 1 cubic of water supply of land continuously for the base period of the crop। কতটা এরিয়া ইরিগেট করতে পারবো 1 কিউমেক অফ ওয়াটার সাপ্লাই করলে থ্রু আউট দ্য বেস পিরিয়ড অফ দ্য ক্রপ, সেটাই বলেছি। ফর্মুলা থেকে বললাম, কিউটা 1 হলে ডি ইকুয়ালস টু এ হয়ে যাবে, হেক্টর পার কিউমেক হচ্ছে ইউনিট। আর ডেল্টাটা কি বলছে, ইট ইজ দ্য ডেপথ অফ ওয়াটার রিকোয়ার্ড টু রেজ এ ক্রপ ওভার এ ইউনিট এরিয়া অ্যাক্রস দ্য বেস পিরিয়ড। থ্রু আউট দ্য বেস পিরিয়ড কোনো ক্রপের জন্য, কোনো ক্রপকে রেজ করার জন্য যতটা ডেপথ অফ ওয়াটার প্রয়োজন হয় সেটাকে কি বলছি, ডেল্টা। ইউনিটটা কি? সেন্টিমিটার আর মিটার। এর রিলেশনটা কি? ডেল্টা ইকুয়ালস টু 8.64 B/D, এটা হচ্ছে মিটার ইউনিটে। আর সেন্টিমিটারে যদি করি 864 B/D। বি হচ্ছে কি? বেস পিরিয়ড। বেস পিরিয়ড কি ইউনিট বলেছি আগে। আর ডিউটির ইউনিট হেক্টর পার কিউমেক বলেছি। দেখো তারপরে দেখো, এই রাইস, সুগার কেন আর উইটের জন্য, এই তিনটের জন্য কিন্তু এই টার্মগুলো মনে রাখতে হবে, অনেক সময় জিজ্ঞাসা করে। সেটা কি কি আমি পুরানে বলে দিচ্ছি। দেখো, রাইস, সুগার কেন আর হুইটের জন্য জানলেই অনেকটা হয়ে যাবে কাজ। দেখো, ডিউটি, ডেল্টা, ব্রেস পিরিয়ড, কর পিরিয়ড, ফ্রিকোয়েন্সি অফ ওয়াটারিং কত, এটা জানতে হবে। রাইসের ডিউটি কত? 775 হেক্টর পার কিউমেক। অনেক জায়গায় 800 আছে দেখবে। ডেল্টা কত? 120 সেন্টিমিটার। ব্রেস পিরিয়ড কত? 120 ডেজ। কর ডেপথ কত? 19। এটা ভীষণই ইম্পর্টেন্ট, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আর কর পিরিয়ড কখন? যখন ম্যাক্সিমাম ওয়াটার কখন লাগে সেটা হচ্ছে কর পিরিয়ড। এটা হচ্ছে 2 to 4 উইকস। ফ্রিকোয়েন্সি কি? কতবার দিতে হয়? 6 থেকে 8 বার জল সাপ্লাই করতে হয়। সুগার কেন কি? 900। ডেল্টা কত? 120। বেস পিরিয়ড কত? 300 থেকে 360, অনেক জায়গায় লেখা আছে, ইম্পর্টেন্ট। সুগার কেন কি পেরিনিয়াল ক্রপ বলে। কর ডেপথ কত? 16.5 সেন্টিমিটার। কর পিরিয়ডটা জানার দরকার নেই, 12 থেকে 18 টাইমস দিতে হয়। হুইটের কত? 1750 ডিউটি। ডেল্টা কত? 40। বেস পিরিয়ড কত? 120 ডেজ। কর ডেপথ কত? 13.5 সেন্টিমিটার। আর কর পিরিয়ড 3 থেকে 8। ফ্রিকোয়েন্সি অফ ওয়াটারিংটা জানার দরকার নেই, অতটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি এই তিনটেই ম্যাক্সিমাম জিজ্ঞাসা করে বা পরে, তিনটে পড়ে নিও, খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো, তারপরে যেটা, হোয়াট আর দ্য টেস্ট পারফর্ম অন ইরিগেশন ওয়াটার। ইরিগেশন ওয়াটারে আমি কি কি টেস্ট করি?
ইরিগেশন ওয়াটারের জন্য দেখো সেডিমেন্ট আছে, কোয়ালিটি অফ ইরিগেশন ওয়াটার, এটা হচ্ছে কোয়ালিটি অফ ইরিগেশন ওয়াটারটা বোঝাচ্ছে। এখানে আমি কি কি প্যারামিটারস আছে সেগুলো আমি বলে দিচ্ছি, বাকি তোমাদের কিন্তু ডিটেলস একটু পড়ে নিতে হবে। দেখো সেডিমেন্ট, কনসেন্ট্রেশন অফ সল্ট প্রপোর্শনাল টু ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি যত বেশি তার স্যালিনিটি তত বেশি। ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির একটা চার্ট আছে, সেটা দেখে নিও। সেটার রেসপেক্টে C1 C2 ক্লাস আছে বিভিন্ন, দেখে নিও। প্রপোর্শন অফ সোডিয়াম আয়ন কনসেন্ট্রেশন, এটা হচ্ছে সার ভ্যালু, এটা দেখতে হবে। বোরন কন্টেন্ট কতটা আমাদের কতটা অ্যালাওয়েবল সেটা জানতে হবে। সালফেট কন্টেন্ট কত, 0 থেকে 192 ppm হলে স্যাটিসফ্যাক্টরি হয়, এটা অনেকেই জানো না সালফেট কন্টেন্ট। আর পিএইচ কত, পিএইচ হচ্ছে 5.5 থেকে 7.5 হচ্ছে অ্যালোয়েবল, আর গ্রেটার দেন 11 পিএইচ হয়ে গেলে ইনফার্টাইল হয়ে যায়। তাহলে কত পিএইচ এর জন্য আমাদের ল্যান্ড ইনফার্টাইল কন্ডিশনে চলে যাবে সেটাও জিজ্ঞাসা করতে পারে। পিএইচ গ্রেটার দেন 11 হলে ইনফার্টাইল হয়ে যাবে। বেটার রেঞ্জ 5.5 to 7.5, সালফেট কন্টেন্ট 0 to 192 হলে ppm হলে স্যাটিসফ্যাক্টরি, 400 থেকে বেশি হলে পুরো আনস্যাটিসফ্যাক্টরি হয়ে যাবে, ইউজ করা কখনোই যাবে না। 0 থেকে 192 গুড হবে, 192 থেকে 400 স্যাটিসফ্যাক্টরি হবে, গ্রেটার দেন 400 নট ইউজ। তারপর দেখো যেগুলো আমি হোমওয়ার্কের জন্য পড়ে নিতে বলছি সেটা দেখো। দেখো ডিফাইন কি বলছি, কর ওয়াটারিং আমি পড়িয়ে দিয়েছি, কর ডেপথ পড়িয়েছি, ভ্যালিউ ইরিগেশন পড়িয়ে দিয়েছি। ক্রপ রেশিও হচ্ছে খারিফ বাই রবি, যেটা রেশিও সেটাই হচ্ছে ক্রপ রেশিও। ক্রপ রোটেশন কি করি আমরা, যখন একটা সিজনে একটা ক্রপ পরের সিজনে আলাদা ক্রপ ইউজ করি সেটা হচ্ছে ক্রপ রোটেশন। মিক্স ক্রপিং বলেছি। ক্যাপাসিটি ফ্যাক্টর কি জানতে হবে, টাইম ফ্যাক্টর কি জানতে হবে, আউটলেট ফ্যাক্টর কি, ওভারল্যাপ অ্যালোয়েন্স জানতে পারবে, রুট জোন ডেপথ জানতে হবে, এগুলো জানতে হবে। রাইসের জন্য রুট জোন ডেপথ কত, 90 সেন্টিমিটার জানতে হবে। ফ্যাক্টর এফেক্টিং ডিউটি এগুলো জানতে হবে। তারপর থেকে দেখো যদি আমি বলি সয়েল ময়েশ্চার ডেফিসিয়েন্সি, সয়েল ময়েশ্চার ডেফিসিয়েন্সি কি, এটা ইম্পর্টেন্ট জিজ্ঞাসা করে। টাইপ অফ ক্যানেল থেকে বিভিন্ন বেসড অন টাইপস আছে, ক্লাসিফিকেশন আছে, ওটা জানতে হবে। লেসিস ক্যানাডিস থিওরি, লেসিস আর ক্যানাডিস থিওরি ড্রব্যাক, লেসিস ড্রব্যাক, কি কি ড্রব্যাক আছে এগুলো জানতে হবে। অ্যাগ্রেডিং রিভার, ডিগ্রেডিং রিভার কি, মেন্ডারিং রিভার কি, মেন্ডারিং রিভার কোন স্টেজে হয়, রিভার ট্রেনিং ওয়ার্ক, হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট, ক্যানেল হেডওয়ার্ক, ডাইভারশন হেডওয়ার্কের কম্পোনেন্ট গুলো কি, অ্যাপ্লাক্স বলতে কি বোঝো, ড্যামের ফেলিওর গুলো কি কি, ড্যামের তারপর ফেরেটিক লাইন ধরে, ফেরেটিক লাইনের উপরে কি প্রেসার কাজ করে, ফেরেটিক লাইনে কি প্রেসার কাজ করে। তারপরে তোমার যদি ক্রস ড্রেনেজ ওয়ার্কের মধ্যে অ্যাকুইডাক্ট কি জিজ্ঞাসা করতে পারে, সাইফন অ্যাকুইফার, সাইফন কি, ক্যানেল সাইফন কি, এগুলো জিজ্ঞাসা করে। ক্রস ড্রেনেজ ওয়ার্ক সমস্ত কিছু জানতে পারে। সেম লেভেলে যখন হয় তখন কি বলে, লেভেল ক্রসিং, ইনলেট আউটলেট গুলো আছে। তারপরে দেখো ক্যানেলের একটা ক্রস সেকশন ড্রয়িং আঁকতে বলে, ক্রস সেকশনাল ড্রয়িং, এখানে সমস্ত এলিমেন্ট গুলো দেখা যাবে, এটা খুব ইম্পর্টেন্ট আঁকতে দেয়। সেখানে ফ্রি বোর্ড, বার্ম, ব্যালেন্সিং ডেপথ কি বলে, গ্রাউন্ড কি, ঠিক আছে। এইসব জিনিসগুলো দেখো, এইসব জিনিসগুলোকে পরে আরেকটা লেকচারে আমি কভার করে দেবো, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট ধরে।
লেকচারটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, কেমন কি কন্টেন্ট ছিল সবাই জানিও। দেখো, এখানে আমাদের হার্ড কপি কিছু বই অ্যাভেলেবেল আছে। এমএসসি পিওয়াইকিউ সলিউশনের সেকেন্ড এডিশন 425 টাকা, কালার প্রিন্ট, স্পাইরাল আর ডেলিভারি চার্জ সমস্ত চার্জ নিয়ে লাগলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে পেমেন্ট মেথড জিজ্ঞাসা করে নিয়ে ওখানে ফার্দার প্রসেস সমস্ত বলে দেওয়া হবে। আর যারা নির্মাণ সহায়ক দিচ্ছ তাদের জন্য এই 3টে বই খুবই ইম্পর্টেন্ট এনএস এর জন্য। এখানে ওয়ান লাইনারে কি আছে, 4,000 প্লাস কন্টেন্ট প্লাস আছে ইম্পর্টেন্ট টেবিল। এটা খুব ইম্পর্টেন্ট বই। 4,000টা কন্টেন্ট পড়া মানে কম ব্যাপার না, তার সাথে ইম্পর্টেন্ট সমস্ত টেবিলগুলো আছে। প্র্যাকটিস যদি করতে চাও, দেখো প্র্যাকটিস সেট দুটো আছে, 1,000টা করে সেট, প্রতিটা সেটে 1,000টা করে কোশ্চেন আছে। এটা 300 টাকা করে প্রাইস আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিলে একটু কম পড়বে, সেটা তুমি এসএমএস করে জেনে নিতে পারো বা এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই পরের পার্টগুলো নোটিফিকেশন পাওয়ার জন্য। কন্টেন্ট কিন্তু ইন্টারভিউ রেসপেক্টে খুবই ভালো কন্টেন্ট বানানো হয়েছে। সবাই চ্যানেলটাকে অন্তত সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। আর তোমাদের কোন পার্ট থেকে আরো কিছু দরকার সেগুলো তোমরা বলতে পারো। ইরিগেশনটা যেহেতু এটা মেন ডিপার্টমেন্ট, সেই জন্য আমি ইরিগেশনটা স্টার্ট করেছি, পরপর প্রতিটা সাবজেক্টই আসবে। এই মান্থের মধ্যে পুরোটাই কমপ্লিট করে দেবো তোমাদের ইন্টারভিউ এর আগে। দেখো পিডিএফ অনেকে কমেন্ট করছো, পিডিএফ গুলো আমি টেলিগ্রাম গ্রুপের মধ্যে দেবো, তোমরা এগুলো টেলিগ্রাম গ্রুপ থেকে কালেক্ট করে নিও। আজকের মতো চলো এখানেই শেষ করছি, পরে আবার নেক্সট পার্টে ইরিগেশন নিয়ে বাকিটা এক্সপ্লেন করব।